তো আমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট হবে এখন সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ মানে ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রিসিটি দু ধরনের হয়, এক নম্বর হচ্ছে স্থির তড়িৎ, এক নম্বর হচ্ছে চলতড়িৎ। স্থির তড়িৎ কাকে বলা হবে? স্থির তড়িৎ বলা হবে যে এমন একটা তড়িৎ যেটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে, আলাদা কোনো জায়গায় যেতে পারবে না। আর চলতড়িৎ তাকে বলা হবে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবে তড়িৎটা, সেটাকে বলা হবে চলতড়িৎ। সেই ব্যাপারে পরে আসা হচ্ছে। তার আগে আমাদের জানতে হবে ইলেকট্রিসিটিটা তৈরি হয় কীভাবে, সেটা আমাদের প্রথমে জানতে হবে। ইলেকট্রিসিটি জিনিসটা কি? ইলেকট্রিসিটি কথাটার মধ্যে ইলেকট্রন রয়েছে, কথাটা এসছে ইলেকট্রন থেকে। ইলেকট্রিসিটি এই কথাটা এসছে ইলেকট্রন থেকে। এখন আমরা কি জানি ইলেকট্রন কাকে বলে? একটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনগুলো সব হচ্ছে ঋণাত্মক চার্জ রয়েছে এর উপরে, আর প্রোটনে কি রয়েছে? পজিটিভ চার্জ রয়েছে। প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান। প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান সমস্ত অ্যাটমে। সাধারণভাবে সমস্ত অ্যাটমের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, তাই না কি হয়? পরমাণু হচ্ছে নিস্তড়িত হয়। কিন্তু যদি ধরলাম একটা ইলেকট্রনকে যদি বাইরে বার করে দিই একটা পরমাণু, তাহলে কি হবে? সেই পরমাণুটাতে প্রোটনের সংখ্যা বেড়ে গেল ইলেকট্রনের থেকে, তখন সেই টোটাল পরমাণুটা হয়ে গেল ধনাত্মক আধান। সেটাকে বলা হবে কি? ক্যাটায়ন। আবার যদি নতুন একটা ইলেকট্রন এসে যদি ঢোকে পরমাণুর সর্ববিস্ত কক্ষে, তখন কি হলো? ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল প্রোটনের থেকে, তখন তাকে কি বলা হবে? অ্যানায়ন। এখন জানতে হবে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে কিভাবে আমাদের তড়িৎ সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, যে কোনো একটা পদার্থতে অসংখ্য পরমাণু রয়েছে এবং সমস্ত পরমাণু নিস্তড়িত। কিন্তু আমরা দেখতে পাই সাধারণ যে আমাদের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের কারণেই পরমাণু থেকে এই যে পরমাণুগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। ইলেকট্রন বেরিয়ে এসে বাইরে হয়ে যায়। তাহলে কি হলো? এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল, এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল। এই পজিটিভ চার্জগুলো ভারী, কারণ কি? পরমাণু থেকে একটা দুটো ইলেকট্রন বেরোচ্ছে, বাকি পরমাণু তো এখানেই রয়েছে। এখানে প্রোটন আর নিউট্রনের ভর তো অনেক বেশি, তাই এরা প্রচন্ড ভারী হয়। কিন্তু ইলেকট্রনগুলো হালকা, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে যেগুলো হালকা। এই যে ইলেকট্রনগুলো যেগুলো বাইরে বেরিয়ে গেল সেগুলোকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এগুলো বস্তুর বাইরে বেরোচ্ছে না, কিন্তু বস্তুর ভিতরেই রয়েছে। কিন্তু বস্তুর ভিতরে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, দিয়ে বস্তুর ভিতরে ঘুরে বেড়াতে পারছে। এখন এই ইলেকট্রনগুলো যদি একটা নির্দিষ্ট দিকে যদি গমন করে, ইলেকট্রনগুলো ধরলাম অনেকগুলো ইলেকট্রন বেরোলো, ইলেকট্রনগুলো বেরিয়ে একটা নির্দিষ্ট দিকে গমন করছে বস্তুর ভিতরে ধরলাম ইলেকট্রনগুলো বেরিয়েছে দিয়ে একটা নির্দিষ্ট দিকে গমন করছে। সেই রকম গমন করতে পারলেই তখন ইলেকট্রিসিটি তৈরি হবে, তখনই সেটাকে বলা হবে চলতড়িৎ। এখন ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত অভিমুখটাকে ধরা হয় যে তড়িতের অভিমুখ। এটা আমাদের কনভেনশন অনুযায়ী এটাই ধরে নেওয়া হয়েছে। ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকটাকে ধরা হবে যে চলতড়িতের অভিমুখ। তারপর কি হলো? আমরা তাহলে কি জানলাম? একটা বস্তু রয়েছে, বস্তুর ভিতরে অ্যাটম রয়েছে, অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। সেই ইলেকট্রনগুলো যদি পারে একটা নির্দিষ্ট দিকে যেতে পারে, তার বিপরীত দিকটাকে ধরা হবে যে তড়িতের অভিমুখ। এবার ইলেকট্রন কিভাবে বেরোলো? টেম্পারেচারের কারণে বেরোতে পারে, আলাদা বিভিন্ন কারণও থাকতে পারে, তার কারণেও বেরোতে পারে। যেরকম তড়িৎ ক্ষেত্র দিলে বেরোতে পারে, এখানে কোনো একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে বেরোতে পারে, অথবা ঘর্ষণ দিলে বেরোতে পারে, আলাদা কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করলে বেরোতে পারে। সেখানে তাপ সৃষ্টি হলো, সেই তাপের কারণে বেরোতে পারে। এটি ঘর্ষণ করার ফলে যে তাপটা যে সৃষ্টি হলো সেই তাপের কারণে বেরোতে পারে। আলাদা বহু কারণ থাকতে পারে ইলেকট্রন বার করার। যদি ওই যে সূর্যের কি বলে কোনো রশ্মি এসে পড়লো, ফটো ইলেকট্রিক এফেক্ট যাকে বলা হয়, বাইরে থেকে কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়লো, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়ার ফলে এর শক্তি বাড়িয়ে দিল, বস্তুর শক্তি বেড়ে যাওয়ার ফলে এদের যে অ্যাটমগুলো রয়েছে তাতে কিছু কিছু ইলেকট্রন বেরিয়ে চলে গেলো। সেই ইলেকট্রনগুলো এখন যদি ফ্লো যদি হয় একটা নির্দিষ্ট দিকে, তার বিপরীত দিকটাকে ধরা হবে তড়িৎ প্রবাহ। এইভাবে করে মেনলি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এখন আমাদের কিন্তু ইলেকট্রন, আমরা এখন কি জানলাম যে ইলেকট্রন বেরিয়েছে, কিন্তু ইলেকট্রন তো ফ্লো হওয়া তো জানতে পারছি না। ইলেকট্রনটা কোন দিকে ফ্লো হবে, কিভাবে ফ্লো হবে সেটা তো বুঝতে পারছি না।
সেই ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে, কিভাবে ফ্লো হবে, সেটা বোঝবার জন্য আমাদের দুটো জিনিস আমাদের বুঝতে হবে, দুটো মেন টার্ম আমাদের বুঝতে হবে, যেটা না বুঝতে পারলে তড়িৎ চ্যাপ্টারে এগোনোই যাবে না। সেই দুটো টার্ম হচ্ছে, এক নম্বর হচ্ছে বিভব, দ্বিতীয় নম্বর হচ্ছে তড়িৎচালক বল। দুটোকে অনেক সময় একই জিনিস বলে মনে হয়, কিন্তু দুটো কিন্তু এক জিনিস নয়। দুটোর পার্থক্য আমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে হবে। দুটো পার্থক্য সম্পূর্ণভাবে ভালোভাবে না বুঝলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার কোনোদিনই হবে না। এটা হচ্ছে, এখান থেকে আমাদের মেইন ফ্যাক্টর শুরু হয়ে গেল। বিভব আর তড়িৎচালক বল আমাদের ভালো করে বুঝতে হবে। বিভব বোঝার আগে আমাদের বুঝতে হবে যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? এখন আমরা কি জানি, একটা পজিটিভ চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করবো, প্লাস কিউ। একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করে। একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অলওয়েজ আকর্ষণ করে। ঠিক আছে, এবারে ধরে নিলাম এটা একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা পজিটিভ চার্জ এখানে বসিয়ে দিয়েছি। এখন এই পজিটিভ চার্জটা তার পাশের যতটা এলাকা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব রাখতে পারে। ধরলাম এখানে একটা প্লাস কিউ দিয়ে দিলাম, এখানে যদি একটা প্লাস কিউ ওয়ান রেখে দিলাম, এটা প্লাস কিউ, এখানে প্লাস কিউ ওয়ান রাখলাম। এখানে যদি রাখি, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি রাখি, তাহলে দেখতে পারবো যে এরা বিকর্ষণ বল পাচ্ছে, এটা এই হচ্ছে একে বিকর্ষণ করতে পারছে। কিন্তু এখানে যদি রাখি তখন দেখতে পাবো যে আর বিকর্ষণ করতে পারছে না, এখানে আর বিকর্ষণ পাচ্ছে না, এখানে আর বিকর্ষণ বলতে পারছে না। মানে যতটা এলাকা জুড়ে এ তার বলটাকে প্রয়োগ করতে পারে, সেটা কি বলা হবে? এর বিভব। এই আধানটা যতটা এলাকা জুড়ে আলাদা কোনো আধানের উপর বল প্রয়োগ করতে পারে। এখানে যদি মাইনাস কিউ রাখি, তাহলে দেখতে পাবো যে একে আকর্ষণ করছে। এখানে যদি মাইনাস কিউটি যদি রাখি, আলাদা কোনো চার্জে দেখি মাইনাস কিউ, তাহলে দেখবো যে এখানে আকর্ষণ করতে পারছে। কিন্তু এখানে যদি রাখি, এর বাইরে যদি রাখি কোথাও, তখন দেখতে পাবো যে আর আকর্ষণ করতে পারছে না। তাহলে তড়িৎ ক্ষেত্র কি বোঝা গেছে? তড়িৎ ক্ষেত্র হলো এমন একটা এলাকা, কোন একটা আধানের চারপাশে, যেই এলাকাটাতে সে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা দেখাতে পারে, যেই এলাকাটাতে সে তার বল প্রয়োগ করতে পারে, তার বাইরে আর বল প্রয়োগ করতে পারবে না। ঠিক আছে, এখন থিওরিটিক্যালি কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র অসীম অবধি বিস্তৃত। মানে অসীম অবধি মানে সমস্ত জায়গাতেই সে বলটা প্রয়োগ করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর তড়িৎ ক্ষেত্রের প্রভাব এতটাই কমে যায়, মানে বল এতটাই নগণ্য হয়ে যায় যে সেটার না বলেই ধরে নেওয়া হয়, যে নেই বলেই ধরে নেওয়া হয়। মানে একটা খুব অল্প দূরত্বের পর দেখা যায় যে সে আর এতই ক্ষীণ বল যে সে আর আকর্ষণ, ধরে আমি এখানে মাইনাস কিউ রাখলাম, কিন্তু এতই ক্ষীণ বল যে সে আর খুব একটা কাছে আসতে পারছে না। মানে সেটাকে তড়িৎ ক্ষেত্রের প্রভাব প্রায় নেই বলেই মনে করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র অসীম অবধি বিস্তৃত। থিওরিটিক্যালি আমাদের তড়িৎ ক্ষেত্র অসীম অবধি বিস্তৃত। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র কি বোঝা গেছে? একটা চার্জের চারপাশের যতটা অঞ্চল জুড়ে সে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা দেখাতে পারে, তাকেই বলা হবে সেই চার্জের তড়িৎ ক্ষেত্র। এবার আমাদের বুঝতে হবে বিভব কাকে বলে। তড়িৎ ক্ষেত্র বোঝা গেছে। তড়িৎ ক্ষেত্র বোঝার পর আমাদের দুটো যে মেন টার্ম জানতে হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে বিভব, দ্বিতীয়টা হচ্ছে তড়িৎচালক বল। প্রথমে আমাদের বুঝতে হবে বিভব কাকে বলে। এখন ধরলাম এটা একটা চার্জ, তার পাশে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখন একটা পজিটিভ চার্জকে, একটা একক ধনাত্মক আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা পয়েন্টে আনতে হলে, ধরলাম এটা এ পয়েন্ট, আনতে হলে যে পরিমাণ কার্য করতে হয় এই চার্জটার উপরে, তার মানে কি? দেখো, পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। তাদের দুজনকে যদি কাছে আনতে হয়, পজিটিভ চার্জের কাছে যদি আনতে হয়, তাহলে আমাদের নিশ্চয়ই কার্য করতে হবে কিছু একটা বাইরে থেকে, নইলে তো কাছে আনা যাবে না। কারণ কি, পজিটিভ চার্জ অ্যাকচুয়ালি একে অপরকে বিকর্ষণ করতে চায়, কিন্তু তবু আমরা তাদেরকে কাছে আনতে চাইছি, তার মানে আমাদের বাইরে থেকে কিছু কাজ দিতে হবে। এই যে বাইরে থেকে যে কাজটা যে দিচ্ছি, অসীম থেকে কোনো একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে বাইরে থেকে আমরা যে কাজটা করছি সেটাকেই বলা হবে ওই বিন্দুতে বিভব। ওই তড়িৎ ক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে বিভব হলো ভিএ। মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে কোনো একটা ধনাত্মক আধানকে আনতে হলে আমাদের ভিএ পরিমাণ কার্য করতে হবে। ধরলাম এখানে এটা হচ্ছে বি বিন্দু। এখন একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে বি পয়েন্টে আনতে গেলে আমাদের ভিবি পরিমাণ কার্য করতে হবে, সেটাকেই বলা হবে বি বিন্দুতে বিভব। এখন দেখো,
এ বিন্দুটা হচ্ছে এই চার্জের কাছে রয়েছে, আমাদের একটা পজিটিভ চার্জকে আরেকটা পজিটিভ চার্জের অনেক কাছে আনা হচ্ছে, তার মানে এখানে আনতে নিশ্চয়ই বেশি কার্য করতে হবে, তাই না? কারণ পজিটিভ চার্জকে পজিটিভ চার্জের অনেক কাছে আনা হচ্ছে, তার মানে এইখানে যদি আনতে হয়, এখানে যদি আনতে হয়, তাহলে আমাদের আনতে গেলে বেশি কার্য করতে হবে এই বিন্দুটা থেকে আনার থেকে। আমাদের বি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তার থেকে এ বিন্দুতে আনতে তার থেকে বেশি কার্য করতে হবে। কারণটা কি? এই বিন্দুটা কাছে রয়েছে, এদের মধ্যে বিকর্ষণ প্রভাবটা বেশি, কিন্তু বি বিন্দুতে বিকর্ষণ প্রভাবটা তার থেকে কম হবে, তাই আনতে গেলে আমাদের কম কার্য করতে হবে ভি এর তুলনায়। তাহলে বিভব প্রভেদ কি বোঝা গেছে? একটা ধনাত্মক, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, সেখানে দুটো পয়েন্ট রয়েছে, আরো পয়েন্টও থাকতে পারে, সিও থাকতে পারে, ডিও থাকতে পারে, যত কিছু পয়েন্ট থাকতে পারে। মোটামুটি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে বাইরে থেকে আমাদের যে কার্যটা করতে হয়, সেটাই বলা হলো ভিএ। বাইরে থেকে কেন কার্য করতে হচ্ছে? কারণ পজিটিভ চার্জকে আমাদের পজিটিভ চার্জের কাছে আনা হচ্ছে, ঠিক আছে? আর বিভব প্রভেদ কাকে বলা হবে? ধরলাম এ বিন্দুতে আনতে কার্য করা হলো ভিএ, আর বি বিন্দুতে আনতে কার্য করা হলো ভিবি, তাহলে বিভব প্রভেদ কি হবে? ভিএ মাইনাস ভিবি। এখানে আরেকটা কথা কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমরা কিন্তু একক ধনাত্মক আধানের জন্য বলছি, একক ধনাত্মক আধানের জন্য আমরা এই ডেফিনেশনটাকে এইভাবে করেই করেছি, এই ডেফিনেশনটাকে এইরকম ভাবেই তৈরি করেছি, একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কার্য করা হচ্ছে। তাহলে ভাবো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে ধরলাম বাইরে থেকে প্লাস কিউ আধান রয়েছে, বাইরে থেকে প্লাস কিউ আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনছি, তাতে দেখা গেল কার্য হয়ে গেল ডাব্লু, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? এই বিন্দুতে বিভব আমরা কি বলবো? এই বিন্দুতে আমরা বিভব বলবো কি? আমরা কি জানি? একক ধনাত্মক আধানের আমরা কি সংজ্ঞাতে কি জেনেছি? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে গেলে আমাদের যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হবে ওই বিন্দুতে বিভব। কিন্তু এখানে আমরা এনেছি কি ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক আধানকে আনিনি, আমরা এনেছি প্লাস কিউ আধানকে। তার মানে প্লাস কিউ আধানকে আনতে কার্য হয়েছে কত? ডাব্লু। প্লাস কিউ আধানকে আনতে কার্য হয়েছে ডাব্লু, তাহলে একক ধনাত্মক আধানকে কার্য হবে কত? ডাব্লু বাই কিউ, তাই তো নাকি? এই ডাব্লু বাই কিউটাই হচ্ছে কি? বিভব। তারপর ভি মানে আমরা কি বলতে পারি? বিভব বলতে আমরা বিভবকে আমরা ভি দিয়ে ডিনোট করি, বিভবকে আমরা কি বলতে পারবো? ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে হচ্ছে কার্য, আর কিউ মানে হচ্ছে তড়িৎ আধান, তাহলে ভি সমান আমরা কি বলতে পারি? ডাব্লু বাই কিউ, তাই তো নাকি? মানে কি বোঝা গেল? একটা প্লাস কিউ আধান রয়েছে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা পয়েন্টে আনা হচ্ছে, তাতে কার্য হয়েছে ডাব্লু। আর আমরা বিভব বলতে আমরা কি জেনেছিলাম? একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে গেলে আমাদের যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় যে বিভব। এখানে কিউ আধানকে এ বিন্দুতে আনতে কার্য করা হয়েছে ডাব্লু, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কত কার্য করা হবে? ডাব্লু বাই কিউ। এই ডাব্লু বাই কিউটাই হচ্ছে এ বিন্দুতে বিভব বলা হবে। তাহলে এই যে ডাব্লু বাই কিউ, এটা কি বলা হবে? এ বিন্দুতে বিভব। তাহলে ভি সমান আমরা কি লিখবো? ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে হচ্ছে কার্য, কিউ মানে হচ্ছে আধান, তাহলে ভি সমান আমাদের গাণিতিক রূপটা কি বেরোলো? ভি সমান বেরোলো ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে কি? কার্য, কার্যের এসআই একক কি? জুল। আর কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধান, আধানের এসআই একক হয় কুলম্ব। তাহলে আমাদের এই ভি মানে তাহলে কি হলো? ভি মানে হচ্ছে জুল বাই কুলম্ব, জে বাই সি, জুল বাই কুলম্ব। বিন্দুতে বিভব কি বোঝা গেছে? বিভব প্রভেদ কি বোঝা গেছে? দুটো, একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুতে বিভব। নাম এ বিন্দুতে হচ্ছে বিভব হচ্ছে এ, আর বি বিন্দুতে বিভব হচ্ছে বি, ভিবি, ঠিক আছে? আর এদের দুটোর মধ্যে পার্থক্য কি হবে? ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে? এখন ভালো করে দেখো, ধরলাম এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে আছে, এখানে আনতে কার্য করা হয়েছে ভিএ, এখানে আনতে কার্য করা হয়েছে ভিবি। আমাদের নিশ্চয়ই ভিএটা বেশি হবে, ভিবিটা কম হবে, কারণ এখানে অনেক কাছে আনা হয়েছে, এই পজিটিভ চার্জের অনেক কাছে আরেকটা পজিটিভ চার্জ আনা হয়েছে, এখানে কার্য হয়েছে ভিএ। এখন ভালো করে ভাবো, এখানে যদি আমি একটা ইলেকট্রন রাখি, আর এখানে যদি আমি একটা ইলেকট্রন রাখি, তাহলে ইলেকট্রনটা কোন দিকে যাবে? এইদিকে আসবে কিনা? ইলেকট্রনটা এইদিকে আসবে কিনা? আর আমরা কি জেনেছিলাম? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার অপোজিট দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তড়িৎটা কোন দিকে বলা হবে? এইটা থেকে এই দিকে, তাই তো নাকি? এখন ভিএটা বড় না ভিবিটা বড়? ভিএটা বড়,
কারণ কি, এটা আরো কাছে রয়েছে, অনেক কাছে আনতে বেশি পরিমাণ কার্য করা হয়েছে। ভিএটা বড়, ভিভিটা ছোট। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ভিভি থেকে ভিএর দিকে যাচ্ছে। কারণ তড়িৎ ক্ষেত্রটার মালিককে, তড়িৎ ক্ষেত্রটা কে তৈরি করেছে, এই চার্জটা তৈরি করে রেখেছে। আর ইলেকট্রন যদি এখানে যদি রাখি, তাহলে কোন দিকে যাচ্ছে ইলেকট্রনটা, এই দিকে যাচ্ছে, ভিভি থেকে ভিএর দিকে যাচ্ছে। তাহলে আমরা কি, আর তাহলে ইলেকট্রন যদি ভিভি থেকে ভিএর দিকে যাচ্ছে, তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, ইলেকট্রনের অপোজিট দিকে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ বলে আমরা মানি। তাহলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ভিএ থেকে ভিভির দিকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে হচ্ছে। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এখন আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, দুটো বিভব তৈরি যদি করতে পারি, দুটো পয়েন্টে যদি দুটো বিভব যদি থাকে, ধরলাম এখানে ভিএ বিভব, এখানে রয়েছে ভিভি বিভব, ভিএ যদি গ্রেটার দেন ভিভি হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাবো, তড়িৎ কোন দিকে যাবে, ভিএ থেকে ভিভির দিকে তড়িৎ যাবে। ঠিক আছে, এটাকে আমরা আরেকভাবে আমরা বলতে পারি। ধরে নিলাম দুটো জলের গ্লাস রয়েছে। ঠিক আছে, দুটো জলের গ্লাস রয়েছে, একটাতে আমরা এত অবধি জল ভর্তি করে রেখেছি, একটাতে আমরা এত অবধি জল ভর্তি করে রেখেছি। ঠিক আছে, এখন পাইপ যদি যুক্ত করে দিই, জল কোন দিক থেকে কোন দিক অবধি আসবে, এই দিক থেকে এই দিকে আসবে, এই দিক থেকে এই দিকে আসবে কিনা, এটাকেই বলা হচ্ছে বিভব। এই যে উচ্চতার যে পার্থক্যটা, আমরা একটা অ্যানালজি প্রয়োগ করছি। ঠিক আছে, মানে এর মতো উদাহরণটা, এখানে উচ্চতা বেশি, এখানে উচ্চতা কম উচ্চতা, বেশি উচ্চতা থেকে কম উচ্চতা দিকে জল আসছে। একরকম ভাবে বিভব যখন বেশি হবে, বিভব বেশি হলে, বিভব প্রভেদ থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়। ঠিক আছে, এখন ভালো করে ভাবো, এই জলটা কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত জলের স্তরটা সমান হয়ে যায়। এখান থেকে জল আস্তে আস্তে একটা সময় দুটোতে জলের স্তর সমান হয়ে যাবে। দুটোতে জলের স্তর যখন সমান হয়ে যাবে, তখন কি আর কোনো তড়িৎ প্রবাহ হবে, তখন কি আর কোনো জলের প্রবাহ হবে না। ঠিক একই রকম ভাবে এখানে যখন তড়িৎ আস্তে আস্তে যখন ভিএ সমান ভিভি হয়ে যাবে, দুটো পয়েন্টের বিভব যখন সমান হয়ে যাবে, তখন কি আর কোনো তড়িৎ প্রবাহ হবে না। কিন্তু আমরা কি চাই তড়িৎ প্রবাহ এইরকম ভাবে বন্ধ হয়ে যাক? আমরা তো তড়িৎ প্রবাহ এইরকম ভাবে বন্ধ তো হয়ে যাক চাই না, যে কিছুক্ষণ তড়িৎ চলার পর সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যাবে, তা তো আমরা চাই না। তাই জন্য আমরা কি করি, তাই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তড়িৎচালক বল। জলের গ্লাসে যে উদাহরণটা দেওয়া হচ্ছিল, পাইপ যোগ করে দেওয়ার পর দুটোতে জলের স্তর সমান হয়ে গেছে, মানে কি দুটোতে বিভব সমান হয়ে গেছে, এরকম ভাবে ভাবো, দুটোতে বিভব সমান হয়ে গেছে। এখন আমাদের পুনরায় যদি জলের প্রবাহ যদি করাতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা বুদ্ধি খাটালাম, কি করলাম, একটা পাম্প যোগ করে দিলাম। সেই পাম্পটা কি করবে, এখান থেকে জলটা নিয়ে এখানে আবার ফেরত পাঠিয়ে দেওয়ার ফলে কি হবে, কিছুক্ষণ পরে আবার জলের উচ্চতার পার্থক্য তৈরি হবে। এখানে আবার দেখা যাবে এখানে জল নিচে নেমে গেছে, জলের স্তর নিচে নেমে গেছে, আবার এখানে জলের স্তর উপরে উঠে গেছে। তার ফলে আবার যদি পাইপ দিয়ে যোগ করে দিই, তাহলে আবার জলের প্রবাহ হবে। ঠিক আছে, এই যে বাইরে থেকে যে পাম্পটা যে যোগ করলাম, পাম্পটা যোগ করার ফলে আবার নতুন করে বিভব তৈরি হলো, নতুন করে বিভব পার্থক্য তৈরি হচ্ছে, নতুন করে বিভব পার্থক্য তৈরি হলো। ঠিক আছে, সেই বলটাকে বলা হবে তড়িৎচালক বল। এই যে বাইরে থেকে আমরা যে বলটা যে প্রয়োগ করছি, বাইরে থেকে আমরা যে কার্যটা যে দিচ্ছি, বাইরে থেকে আমরা যে শক্তিটা দিচ্ছি, এটা বল নয় কিন্তু, এটা একটা শক্তি। বাইরে থেকে আমরা এই শক্তিটা দিয়ে পুনরায় আমরা বিভবটাকে তৈরি করছি, পুনরায় আমরা বিভব পার্থক্যটাকে তৈরি করছি, সেটাকে বলা হবে তড়িৎচালক বল। মানে কি, দুটো পয়েন্ট ভিএ এবং ভিভি, তড়িৎ এলো, এখানে ধরলাম ভিএ গ্রেটার দেন ভিভি রয়েছিল, ভিভি গ্রেটার দেন ভিভি ছিল, তার ফলে বিভবের পার্থক্য ছিল, বিভবের পার্থক্য থাকার কারণে এখানে তড়িৎ যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে ভিএ সমান ভিভি হয়ে যাবে, কিন্তু তা আমরা চাই না। তাই না, আমরা কি করবো, এখানে আমরা একটা ব্যাটারি যোগ করে দেবো। ঠিক আছে, ব্যাটারি যোগ করার ফলে কি হবে, ব্যাটারি যোগ করার ফলে কিছুক্ষণ বাদে আবার এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আবার বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। এই বিভব পার্থক্য যখনই সৃষ্টি হয়ে যাবে, তার ফলে আবার তড়িৎ চলতে থাকবে। ঠিক আছে, ব্যাটারি তাহলে আমরা কি জন্য যোগ করি, তড়িৎচালক বল দেওয়ার জন্য যোগ করি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বল নয়, এটা অ্যাকচুয়ালি একটা শক্তি। বাইরে থেকে যে শক্তিটা প্রয়োগ করে আমরা বিভব প্রভেদটাকে মেনটেন রাখছি, বিভব প্রভেদটা কিছুক্ষণ পরে নিলে তো শেষ হয়ে যাচ্ছে। বাইরে থেকে যে বলটা প্রয়োগ করে আমরা বিভব প্রভেদটাকে মেনটেন রাখছি, সেই বিভব প্রভেদ মেনটেন্যান্সের জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা হচ্ছে তড়িৎচালক বল। বোঝা গেছে? ঠিক জলের প্রবাহের মতো, একটা জলের দুটো জলের গ্লাস, যেটা উদাহরণ যেটা দেওয়া হচ্ছিল, একটাতে জল কম ছিল, একটাতে জল বেশি ছিল, পাইপ যোগ করে দিয়েছিলাম। এই যে জলের যে উচ্চতা যে পার্থক্য, এটাকে আমরা বিভব পার্থক্য বলে ভাবতে পারি। ঠিক আছে, এই জলের যে উচ্চতার পার্থক্য, জলের উচ্চতার পার্থক্যের জন্য বেশি উচ্চতার জল থেকে কম উচ্চতার জলের দিকে দেখা গেল যে জলের প্রবাহ হচ্ছে। কিন্তু যখনই জলের উচ্চতার স্তর যখন সমান হয়ে গেল, তখন দেখা গেল যে আর জলের প্রবাহ হচ্ছে না। কিন্তু জলের উচ্চতা সমান না করার জন্য, জলের উচ্চতা যাতে সমান যাতে না হয়, তাই জন্য আমরা কি করলাম, এখানে একটা পাম্প যোগ করে দিয়েছিলাম, যাতে এখান থেকে জলটা বেরিয়ে গিয়ে আবার এখানে জল ফেরত আসে। তার ফলে কি হবে, উচ্চতার পার্থক্যটা মেনটেন রাখবে। ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে এ ছিল, এখানে বি পয়েন্ট ছিল, এখানে ভিএ বিভব ছিল, এখানে ভিভি বিভব ছিল। ভিএ থেকে ভিএ গ্রেটার দেন ভিভি ছিল, কারেন্ট প্রবাহ হচ্ছিল ভিএ থেকে ভিভির দিকে। তারপরে আমরা কি করলাম, একটা ব্যাটারি যোগ করলাম। এই ব্যাটারি যোগ করার ফলে আবার হচ্ছে যখন ভিএ সমান যখন ভিভি যখন হয়ে গেল,
ভিএ যখন হয়ে গেল, অথবা নাও হলো ভিএ, মোটামুটি আমাদের মেনটেন রাখতে হবে ভিএ গ্রেটার দেন ভিবি রাখতে হলো। ভিএ ইকুয়ালস টু ভিবি হওয়ার আগেই আমরা পুনরায় আমরা ভিএ গ্রেটার দেন ভিবি করে দিলাম, যাতে তড়িৎ প্রবাহটা যাতে মেনটেন থাকে। ঠিক আছে, এটাকে বলা হবে তড়িৎ চালক বল। আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, এবার একটা বই পড়ে সেগুলো বুঝবার চেষ্টা করব, বইতে ভাষাগুলো কীরকম আছে সেগুলো দেখবার চেষ্টা করব। প্রথমে যেটা আছে সেটা আহামরি কিছু বিশাল ব্যাপার নয়, তোমরা নিজেরা পড়েও বুঝতে পারবে। এখানে কিভাবে আবিষ্কার হয়েছিল, ইলেকট্রন কথাটা কোথা থেকে এসেছিল, ইলেকট্রিসিটি কোথা থেকে এসেছিল, আম্বার বলে একটা গাছ ছিল, সেই আম্বারের নাম থেকে ইলেকট্রন এসেছিল। এসব ব্যাপার খুব একটা ইম্পর্টেন্ট নয়, নিজেরা পড়লেও বুঝতে পেরে যাবে। এবার হচ্ছে ইলেকট্রিসিটির কারণ ব্যাখ্যা করা হয়েছে, ইলেকট্রিসিটি কীভাবে তৈরি হয়েছে। এই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি এসছে, যে ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটির নাম করা এসেছিল। ইলেকট্রন যখন প্রবাহিত হয়, যেটা বলা হয়েছিল, ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন ইলেকট্রিসিটি তৈরি হবে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে তড়িতের অভিভব বলে ধরা হয়। ব্যাস এটুকুই বলা আছে, এগুলোই বলা আছে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তড়িতাধান। যখন কোনো একটা বস্তুতে চার্জ থাকে তখন কি হয়, তার মধ্যে এই যে চার্জ চলে এলো যখন, তখনই হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতে পারবে অথবা বিকর্ষণ করতে পারবে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে, পজিটিভ চার্জকে বিকর্ষণ করতে পারবে। তড়িতাধান এলে এটা হয়। তড়িতাধান যদি না থাকে, কোনো নিস্তরিত বস্তুতে কোনো নিস্তরিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তার মানে কি, তাহলে কি বলা হচ্ছে, তড়িতাধান যখন সঞ্চারিত হচ্ছে তখন তার দ্বারা যখন বস্তুটা এখন তড়িদাহিত যখন হচ্ছে তখন কাজ করবার শক্তি লাভ করছে, মানে আকর্ষণ বা বিকর্ষণ করবার শক্তি লাভ করছে, সেটা এখানে বলা হবে। দুটি বস্তুর মধ্যে ঘর্ষণে দুটি বস্তুর তড়িৎ সঞ্চারিত হয়। যখনই কোনো বস্তুর তড়িতের সঞ্চার ঘটে তখনই বলা হয় যে বস্তুটি তড়িদাহিত হয়েছে। যেটা বলা হয়েছিল, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্নের ফলে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে সেখানে তড়িৎগ্রস্ত হয়ে গেল, সেটা এখানে বলা হয়েছে। কোনো বস্তুর তড়িতের সঞ্চার হয় তখনই বস্তুর তড়িতের সঞ্চার ঘটে। তড়িৎ দুই ধরনের হয়, স্থির তড়িৎ এবং চল তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলা হবে, যে তড়িৎ উৎপত্তিস্থলে স্থির অবস্থায় থাকে, অর্থাৎ অন্যত্র যেতে পারে না, তাকে বলা হয় স্থির তড়িৎ। অন্য স্থানে যেতে পারে না তাকে বলে, এবং এক স্থান থেকে অন্য স্থানে যারা যেতে পারে তাকে বলে চল তড়িৎ, এবং অন্যত্র যে যেতে পারে না তাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। তারপর হচ্ছে কি ধরনের তড়িতাধান হয়, ধনাত্মক হয় আর ঋণাত্মক হয়। যখন পজিটিভ চার্জের আধিক্য যখন হয়ে গেল তখন ধনাত্মক, নেগেটিভ চার্জের আধিক্য যখন হয়ে গেল তখন ঋণাত্মক। কোনো বস্তুর আহিতকরণের ব্যাখ্যা করা যায় ইলেকট্রনের আধিক্য বা ঘাটতির সাহায্যে। দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটি বস্তুতে অন্যতে বস্তুর স্থানান্তর ঘটে। যে বস্তুটি ইলেকট্রন হারায় সেই বস্তুটি ধনাত্মকগ্রস্ত হয়, যে বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মকগ্রস্ত হয়, যেটা বলা হয়েছিল। দুটো বস্তু রয়েছে ধরো, এখানেও অ্যাটম রয়েছে, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হলো, এখান থেকে ধরে নিলাম ইলেকট্রন বেরিয়ে এখানে চলে এলো। তার মানে কি হলো, এই বস্তুতে ইলেকট্রনের আধিক্য হয়ে গেল, তার মানে কি এটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে গেল। আবার এই বস্তুতে তখন কি হয়ে গেল, নেগেটিভ কম হয়ে গেল, তার মানে কি এটা পজিটিভ চার্জ হয়ে গেল। ঠিক আছে, এবার এরা এবার একে অপরকে আকর্ষণ করতে পারবে। তবে বলা আছে আধানের মাত্রা এবং একক। আধানের মাত্রা কি হয়, আধানের মাত্রা হচ্ছে সিজিএসএ হয় ইএসইউ, আর হচ্ছে এসআইতে হয় কুলম্ব। আর কুলম্ব এবং ইএসইউর মধ্যে একটা সম্পর্ক লেখা আছে, 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। তারপর যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। মানে কি লেখা আছে, তড়িৎ বিভবের জন্য কোনো পরিবাহী তড়িদাহিত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে, কিংবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। পরিবাহীর এইরকম তড়িৎ অবস্থাকে তড়িৎ বিভব বলা হয়। এটা বলা হয়েছিল, কি বলা হয়েছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ যায়। মানে কি, একটা বস্তু যখন বিভব যখন চলে এলো, সেই বস্তুটা আলাদা কোনো একটা বস্তুকে তড়িৎ দিতে পারে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ দিতে পারে। সেটা এখানে পরের লাইনে সেটাও বলা আছে, উচ্চ বিভব নিম্ন বিভব কাকে বলা হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পুরনো সংজ্ঞা। উচ্চ বিভব নিম্ন বিভবের এখানে সংজ্ঞাটা দেওয়া, সেটা একটা পুরনো সংজ্ঞা। ঠিক আছে, নতুন যে সংজ্ঞাটা সেটা বইয়ের নিচে দেওয়া আছে। উচ্চ বিভব নিম্ন বিভব, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেটি উচ্চ বিভবে আছে বলে বলা হয়। অনুরূপভাবে একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ঋণাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি নিম্ন বিভবে আছে বলে বলা হয়। এটা যে একদম সম্পূর্ণ সঠিক ধারণা তা নয়, কারণ এটা পুরনো একটা ধারণা। ঠিক আছে, এখন অনেক মডিফিকেশন হয়েছে। মডিফিকেশন যেটা হয়েছে সেটা তোমরা
কিছু বইয়ের নিচেই দেখতে পাবে, বইয়ের একটুখানি পরেই দেখতে পাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সংজ্ঞা নয়। উচ্চ বিভব নিম্ন বিভবের সংজ্ঞা লিখতে দিলে কিন্তু এই সংজ্ঞাটা লেখা চলবে না, ঠিক আছে? এটা কিন্তু পুরনো ধারণা, ঠিক আছে? তবে কি বলা আছে বিভব পার্থক্য? বিভব পার্থক্য কাকে বলা হবে? দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকেই বলা হয় বিভব প্রভেদ। একটা বিন্দুতে হচ্ছে বিভব হচ্ছে ভি এ, আর একটা বিন্দুতে বিভব হচ্ছে ভিবি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত হবে? ভি এ মাইনাস ভিবি। তবে যে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা, এটা হচ্ছে এই কথাটাই লিখতে হবে। যখন বিভবের সঙ্গে যখন চায় তখন এইটাই আমাদের লিখতে হবে, কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। এখানে কি বলা আছে? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। যেটা বলা হয়েছিল, এটা একটা ধরে নিলাম একটা তড়িৎ ক্ষেত্র, এটা ধরে নিলাম একটা তড়িৎ ক্ষেত্র। এখানে কোনো একটা বিন্দু রয়েছে এ, এখানে কোনো একটা বিন্দু রয়েছে এ। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে আনা হচ্ছে, একক ধনাত্মক আধান। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে আনা হচ্ছে। আনা হলে যে পরিমাণ কার্য করা হচ্ছে, বাইরে থেকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, ঠিক আছে? এখানে কি বলা আছে দেখো, যে পরিমাণ কার্য করতে হয় কোনো বিন্দু আনতে যে পরিমাণ কার্যটা কিন্তু কে করছে বলো তো? আমরা করছি। আমরা 1 কুলম চার্জের উপর যে পরিমাণ কার্য করছি সেইটাকে বলা হবে এ বিন্দুতে আনতে, এ বিন্দুতে সেই কার্যটাকে বলা হবে এ বিন্দুতে বিভব। এই তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুতে বিভব মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দুতে 1 কুলম চার্জকে একক কোন ধনাত্মক আধানকে বাইরে থেকে আনতে, অসীম থেকে এ বিন্দুতে আনতে আমাদের ভিএ পরিমাণ কার্য করতে হয়েছে, ভিএ জুল কার্য করতে হয়েছে, ঠিক আছে? এখন যদি এটা কিন্তু মনে রাখতে হবে, এটা 1 কুলম্বের জন্য নির্ধারিত, মানে একক ধনাত্মক আধানের উপর নির্ধারিত করা হয়েছে। কিন্তু যদি আমরা দেখি, যেটা কিছুক্ষণ এখানে যেটা বলা আছে যে কিউ ধনাত্মক আধান, অসীম দূরত্ব থেকে কিউ ধনাত্মক আধানকে আনা হয়েছে। কিউ ধনাত্মক আনতে যদি কিউ পরিমাণ কার্য করা হয় তাহলে তড়িৎ বিভব হয় ডাব্লিউ বাই কিউ। তার মানে কি, যেটা বলা হয়েছিল কিউ আধানকে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়, আমাদের বিভবের সংজ্ঞাতে কি আছে? 1 কুলমকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে 1 কুলমকে আনতে কত কার্য করতে হবে? কিউকে আনতে ডাব্লিউ কার্য করতে হয়, তাহলে 1 কে আনতে কত কার্য করতে হবে? ডাব্লিউ বাই কিউ, তাই তো? ঐকিক নিয়ম বোঝা গেল? সেটা এখানে লেখা আছে ভি সমান ডাব্লিউ বাই কিউ, বোঝা গেছে? তাহলে তড়িৎ বিভব মানে তাহলে কি হলো? ডাব্লিউ মানে হচ্ছে কার্য, কিউ মানে হচ্ছে আধান, সেটা এখানে লেখা আছে তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান, বোঝা গেছে? আর এটা কি কৃতকার্য হচ্ছে স্কেলার, আধান হচ্ছে একটা স্কেলার রাশি, কোনো দিক বা অভিমুখ নেই, কোনো অভিমুখও নেই, কোনো দিক, কোনো ইয়ে নেই। তাহলে কি হবে? এটা একটা স্কেলার রাশি হবে। স্কেলার বাই স্কেলার মানেও স্কেলার, তাই নো তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। আর মাত্রা কি হবে? তড়িৎ বিভবের মাত্রা কি হবে? তড়িৎ বিভবের মাত্রা কি হবে? এই যে কার্যের মাত্রা হচ্ছে ml স্কয়ার, এটা আমরা জানি। ml স্কয়ার বাই নিউটনের গতিসূত্র থেকে গেলে জানা যায় ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। আর আধানের মাত্রা হচ্ছে i ইন্টু টি। আই ইন্টু টি কি হবে এলে সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এখন তোমরা এটা মনে রাখো যে i ইন্টু টি হয়, ওহমের সূত্র থেকে এসছে আধানের মাত্রাটা। এবারে এই দুটোকে ভাগ করলে এই জিনিসটা চলে আসে, ঠিক আছে? তারপরে যে তড়িৎ বিভবের একক, এটা কিছুক্ষণ পরে তোমরা আবার বুঝতে পারবে, আবার পড়ানো হবে, আবার বোঝানো হবে, মানে পরের সেকেন্ড পার্টে। কারণ এখানে আইটিটা কীভাবে এসছে সেটা বোঝা যাচ্ছে না, তো আধানের মাত্রাটা কীভাবে এসছে সেটা বোঝা যাচ্ছে না। এটা যখন ওহমের সূত্র যখন পড়ানো যখন হবে, যখন কারেন্টের সঙ্গে যখন পড়ানো যখন হবে, তখন বোঝা যাবে এটা আরও ভালো করে, ঠিক আছে? তারপরে তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভবের একক কী হবে? সিজিএসএ একক হচ্ছে এসইউ বা স্ট্যাট ভোল্ট, এসআইতে একক হচ্ছে ভোল্ট। যে ভোল্ট মানে কি, এটা ডাব্লিউ বাই কিউকেই ভোল্ট বলা হয়, ঠিক আছে? আবার স্ট্যাট ভোল্ট বা ইএসইউ কাকে বলা হবে? এই সিজিএসএ যখন নেওয়া হবে তখন সেটা ইএসইউ হবে, ঠিক আছে? কারণ তখন কার্যের মাত্রা কি হয়ে যাবে? তখন কার্যকে নিতে হবে আর। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। ওখান থেকেই এসছে, আগের যে রিলেশনটা বলা হয়েছিল 3 × 10⁹ ইএসইউ, ওখান থেকেই এসছে। এটা করলে বার করা যাবে। কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কী বোঝানো? 1 ভোল্ট মানে কি হয়েছিল? 1 ভোল্ট মানে কি বেরিয়েছিল? 1 জুল বাই 1 সি, তাই না? 1 জুল বাই 1 সি হয়েছিল কিনা? 1 জুল, তার মানে কি? এটার মানে কি? 1 কুলম চার্জকে বাইরে থেকে কোনো বিন্দুতে, বাইরে থেকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল পরিমাণ কার্য করা হয়, তখন সেই বিন্দুটার বিভবটাকে বলা হবে 1 ভোল্ট। 1 ভি সমান 1 জি বাই সি এসছে তো, 1 জি বাই সি এসছে তো, ভি মানে তো জে বাই সি এসছিল, জি বাই সি এসছিল। তার মানে এখানে যদি 1 যদি নিই তাহলে এখানেও 1 করতে হবে, তার নাম কি মিলবে? তার মানে এখানে যদি 1 ভোল্ট হয় তাহলে এখানেও 1 হবে, এখানেও 1 হবে।
তার মানে কি 1 জুল কার্য করা হচ্ছে যদি যখন 1 কুলম্ব চার্জকে আনা হচ্ছে অসীম দূরত্ব থেকে, সেই রকম যে পজিশনটা থাকবে সেই যে বিন্দুটাতে আনতে গেলে এইরকম কার্য করতে হচ্ছে, 1 কুলম্বকে আনতে 1 জুল পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই বিন্দুটার বিভব কাল হবে 1 ভোল্ট। এটি হচ্ছে 1 ভোল্টের সংজ্ঞা। এটা এখানে লেখা আছে কোনো বিন্দুতে তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়। 1 ভোল্ট সমান 1J/1C। ঠিক আছে, তারপর কার্যের ধারণা থেকে বিভব প্রভেদের ধারণা, যেটা বলা হয়েছিল দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক আনতে যে পরিমাণ কার্য করতে হয়। বোঝা গেছে এটা কি বলা হয়েছে? এটা একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এখানে আনতে কার্য করা হয়েছে VA, এখানে আনতে কার্য করা হয়েছে VB। তাহলে একক ধনাত্মক আধানকে এখানে আনতে 1 কুলম্ব চার্জকে এখানে আনতে কার্য করা হয়েছে VA, 1 কুলম্ব চার্জকে এখানে আনতে কার্য করা হয়েছে VB। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে 1 কুলম্ব আধানকে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাই তো? পার্থক্যটা তো ওটাই, সেটা এখানে লেখা আছে। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। বিভব প্রভেদের একক কি? বিভবের একক ভোল্ট মাইনাস ভোল্ট, সেটাও ভোল্টই থাকবে। বিভব প্রভেদের একক ভোল্ট, তাই তো নাকি? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি বোঝায়? এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়। আর একটা এখানে জেনে রাখতে বলা আছে, পৃথিবীর তড়িৎ বিভবের মান 0 বলে ধরা হয়। একটি বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি, এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় কম। তারপরে আসছে আমাদের তড়িৎচালক বল। তড়িৎচালক বলের উৎস হিসেবে তড়িৎ কোষ। তড়িৎচালক বলতে কি বলা হয়েছিল মনে আছে নিশ্চয়ই? তড়িৎচালক বল যেটা হচ্ছে বিভবকে মেনটেন রাখে, বিভব প্রভেদকে মেনটেন রাখে, এটা কি বলা হয়? তড়িৎচালক বল বা ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি? যেটা মোটিভেশন দিচ্ছে, ইলেকট্রনকে চলবার জন্য মোটিভেশন দিচ্ছে, নাহলে তো ইলেকট্রন তো থেমে যাচ্ছিল। বিভব যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই তো ইলেকট্রন থেমে যাচ্ছিল, যেটাকে মোটিভেশন দিচ্ছে কে? এই তড়িৎচালক বল। সেটাই বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। মোটিভ আসছে মানে মোটিভেশন থেকে, ইলেকট্রনকে যে মোটিভেশন দিচ্ছে চলবার জন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বল নয়, এটা একটা কি? এটা একটা কার্য। বাইরে থেকে যে পরিমাণ কার্যটা দিয়ে আমরা বিভব প্রভেদটাকে মেনটেন রাখছি, মানে বিভব প্রভেদ যখন হয়ে যাচ্ছে, বিভব প্রভেদ না হলে শেষ হয়ে যাচ্ছে। এটা এখানে VA ছিল, এখানে VB ছিল, চলতে VA শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি বাইরে থেকে একটা ব্যাটারি দিয়ে দিই, ব্যাটারি যতক্ষণ এনার্জি সাপ্লাই করতে পারবে ততক্ষণ VA এবং VB এই ইয়েটা মেনটেন থাকছে, তার ফলেই কারেন্ট চলতে থাকছে, যেটা এখানে বলা হচ্ছে। এই কথা মনে রাখা আবশ্যক যে ভিন্ন বিভবযুক্ত দুটো বস্তুকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুতে ধনাত্মক আধান পরিবাহিত হয়ে তড়িৎ মাত্রা সৃষ্টি করবে। বোঝা গেছে? সুতরাং বিভব পার্থক্যের কারণেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কাজেই তড়িৎচালক বলকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়: যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে। বোঝা গেছে? তো আমাদের কোষে কি আছে? আমাদের ব্যাটারিতে কি রয়েছে? আমরা যে ব্যাটারিতে যে শক্তিটা যে পাঠাবে, সেটা কোথা থেকে পাঠাবে? নিজের মধ্যে যে রাসায়নিক সংগঠন রয়েছে সেটা চেঞ্জ করে পাঠাবে। রাসায়নিক শক্তিটাই সেখানে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে, রাসায়নিক শক্তিটাকেই সেটা বিভব প্রভেদ তৈরি করতে সাহায্য করবে। এটা এখানে বলা আছে। যে কারণে তড়িৎ বর্তনীতে কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্য সৃষ্টি করে, তাকেই বলা হয় তড়িৎচালক বল। বোঝা গেছে? মানে বাইরে থেকে যে পরিমাণ, যে শক্তিটা পরিবর্তিত হয়ে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি, এটা ব্যাটারি দিয়ে আমরা সাধারণত করে থাকি। ঠিক আছে? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট লেখা আছে, এর ব্যবহারিক একক ভোল্ট। তড়িৎচালক বলের উৎস হলো এমন একটি সংস্থা যেখানে কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটাই এখানে বলা হচ্ছে। আমরা বাইরে থেকে কোনো একটা শক্তিকে আমরা বিভব পার্থক্য তৈরি করতে সাহায্য করবো। তার মানে কি? বাইরে থেকে কোনো একটা শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবো, তাই তো? সেটা কি হতে পারে? ডায়নামো, তাপযুগ্ম, তড়িৎ কোষ মানে কি? তড়িৎ কোষ মানে ব্যাটারি প্রভৃতি হলো তড়িৎচালক বলের উৎস। ঠিক আছে? তবে জেনে রাখতে বলা আছে, সরল ভোল্টীয় কোষ, লেকল্যান্স কোষ, ড্যানেল কোষ, সঞ্চয় কোষের তড়িৎচালক বল যথাক্রমে এটা কয়েকটা মান দেওয়া আছে, সব মনে রাখার দরকার নেই, মনে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। তারপর কাজ করবার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস। সরল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ।
তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ বর্তনীতে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। বোঝা গেছে এটা? বিচ্ছিন্ন বা মুক্ত অবস্থায় কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে যে পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকেই বলা হয় তড়িৎচালক বল। দেখো এই কথাটাই কি বলা হচ্ছে, এখানে একটা ব্যাটারি অ্যাকচুয়ালি কি করছে, দুপাশে যদি বিভব প্রভেদ মেনটেন রাখতে সাহায্য করছে। এই বর্তনীটা যদি থাকে, এই বর্তনীটা যদি না থাকে তাহলে কি হবে, এরপর এদের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হবে। বিভব প্রভেদ সৃষ্টি করে তো এদের মধ্যে এই তড়িৎচালক কোষের কাজ, তড়িৎচালক যে কোষটা তার হচ্ছে কাজ। তো এটা হচ্ছে বিভব প্রভেদ তৈরি করতে সাহায্য করছে, সেটাই। তবে এখানে দেখো তারপরে হচ্ছে এগুলোই বলা আছে, কোনো কোষের তড়িৎচালক বলতে কি বোঝো, কোনো কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝো, 1 ভোল্ট বলতে কি বোঝো, কোনো কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎধারণকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হয় 1.5 জুল। বোঝা গেছে? মানে ভোল্টের সংজ্ঞা থেকে এটা এসছে, ভোল্টের মতোই সংজ্ঞা দিয়েছে। ভালো করে ভেবে দেখো, এটা একটা বর্তনী, ঠিক আছে, আমরা তড়িৎ কোষটা যোগ করে রেখেছি। এখন এই তড়িৎ কোষটা কি করছে, তড়িৎচালক এটা হচ্ছে বিভব প্রভেদটাকে মেনটেন রাখতে সাহায্য করছে। এখন তাহলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছে। পজিটিভ চার্জকে আমরা ব্যাটারিকে আমরা এরকম ভাবে দেখাই, ঠিক আছে, যেটা হচ্ছে পজিটিভ চার্জের প্লেট যেটা, সেটাকে আমরা বড় আকারে দেখাই, ছোট আকারের প্লেট যেটা নেগেটিভ প্লেট সেটাকে ছোট আকারে দেখাই। আর তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, এদিক থেকে এদিকে। মানে পজিটিভ থেকে নেগেটিভ অ্যাকচুয়ালি আমরা সাধারণভাবে বলি, অ্যাকচুয়ালি এখানে কি আছে, অ্যাকচুয়ালি এখানে বিভবটা, এখানে এই দিকে হচ্ছে বিভবটা বেশি, এদিকে হচ্ছে বিভবটা কম, ঠিক আছে। এটাকে আমরা পজিটিভ নেগেটিভ চার্জ বলে থাকি। পজিটিভ নেগেটিভ চার্জ বলতে শুধুমাত্র এটুকুই, যে এক পাশে বিভব বেশি, এক পাশে বিভব কম। কিন্তু কারেন্টটা কিভাবে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, বর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তার মানে কি, এরকম ভাবে এই পাশ থেকে কারেন্টটা যাবে এই পাশে। কারেন্ট মানে অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জের ফ্লো, আর ঋণাত্মক চার্জের ফ্লো বলে ধরা হয়। আর তাহলে ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করেছি ধনাত্মক চার্জ দিয়ে। ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে, তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। কিন্তু ব্যাটারির ভিতর কোন দিকে যাচ্ছে, ব্যাটারির ভিতরে যাচ্ছে কোন দিক থেকে দেখো তো, ব্যাটারির বাইরে দেখো, বর্তনীতে দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। কিন্তু ব্যাটারির ভিতরে যাচ্ছে দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ঠিক কিনা। ব্যাটারির ভিতরে দিয়ে যখন গমন করছে তখন দেখা যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। সেই পরিমাণ কার্যটা কে করছে, ব্যাটারি নিজে করছে, তাই না। এখন আমাদের যদি এদিক থেকে আমাদের যদি মানে এইদিকে যদি ফ্লো যদি না করতে দিতে হয়, এদিকে তো ধনাত্মক চার্জে ফ্লো হচ্ছে, কিন্তু এদিকে যদি ফ্লো যদি না করতে দিতে হয় আমাদের কি করতে হবে, এপাশ থেকে আমাদের কিছু বল লাগাতে হবে। মানে ব্যাটারিতে ফ্লোটা কিরকম ভাবে হচ্ছে, ব্যাটারিতে ফ্লোটা হচ্ছে এদিক থেকে এদিকে, এটা পজিটিভ এটা নেগেটিভ। ব্যাটারির ভিতরে ফ্লোটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু আমরা সেটাকে চাইছি না। আমরা সেটা কি করতে চাইছি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করাতে চাইছি। তার ফলে যে পরিমাণ কার্য করতে হবে তার পরিমাণে কি, এইখান থেকে এটা আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে ঠিক সেই পরিমাণেই বিপরীত কার্য করতে হবে, তাহলে এপাশ থেকে এপাশে পাঠানো যাবে তড়িৎটাকে। সেটাকেই বলা হয়েছে এখানে, সেইভাবে করে আমাদের তড়িৎ চালক বলে ইয়েটা দেওয়া হয়েছে যে 1.5 ভোল্ট। এখানে কি লেখা আছে দেখো, 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধানকে নিয়ে যেতে কৃতকার্য যে পরিমাণ কার্য করতে হয়। এই যে অ্যাকচুয়ালি তড়িদাধানটা ব্যাটারির ভিতরে কোন দিকে যাচ্ছে, তড়িদাধানটা অ্যাকচুয়ালি তো এই দিকে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি, জোর করে এই পাশে নিয়ে যেতে চাইছি। তারপরে যে পরিমাণ আমাদের কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে 1.5 ভোল্ট। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে এটাই বোঝানো হবে। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝানো হবে, যে বাইরে থেকে আমাদের 1.5 ভোল্ট কার্য যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে, ধনাত্মক আধানটা যে অ্যাকচুয়ালি যে এই পাশে যে আসছিল এটা এই পাশে যাবে, মানে জোর করে আমাদের ওপাশে পাঠানো হচ্ছে। এখানে সেটাকেই বলা হবে তড়িৎচালক বল। মানে জাস্ট উল্টোভাবে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে আর কি, যে আমাদের তরফ থেকে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, তড়িৎচালক বলের তরফ থেকে নয়। ব্যাটারি অ্যাকচুয়ালি করছে, ব্যাটারিতে অ্যাকচুয়ালি শক্তিটা দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে পাঠানোর চেষ্টা করছিল। ব্যাটারিতে অ্যাকচুয়ালি শক্তি দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে ইয়েটা পাঠাচ্ছিল, ধনাত্মক চার্জটাকে পাঠাচ্ছিল। কিন্তু আমরা কি করছি, বাইরে থেকে একটা শক্তি দিয়ে এই বলের বিরুদ্ধে, তড়িৎচালক বলের বিরুদ্ধে, এই শক্তির বিরুদ্ধে আমরা যে পরিমাণ কার্য দিতে হচ্ছে, যার ফলে আমরা
এই দিকে ফ্লো করাতে পারছি, যেটাকে বলা হচ্ছে 1.5 ভোল্ট। বোঝা গেছে?